নমস্কার বন্ধুরা, আবারও ডিগলিপুর গ্রামগঞ্জের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডিগলিপুরের রামনগর গ্রাম থেকে জগন্নাথ ডেরার যাত্রা। আমার ব্লগের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে চাই বাঙালিরা ভীতু নয়, কারণ যতই কষ্টকর বা দুর্গম জায়গা হোক না কেন সেটা খুব সহজেই নিজেদের মতো তৈরি করে নিতে পারে। আর এই ডিগলিপুরে পিছিয়ে পড়া অনেক গ্রাম আছে, এই পিছিয়ে পড়া গ্রামগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ রাস্তা থেকে যেতে যেতে আমাদের এক ভাগ্নের মুখে অনেক কিছু শুনবো যে এই গ্রামের উন্নতির বিষয়। তাহলে চলুন আমরাও শুনতে থাকি। নমস্কার বন্ধুরা, আমরা এখন রামনগর থেকে যাচ্ছি জগন্নাথ ডেরা বলে একটা জায়গা আছে, ওইখানে কত ফ্যামিলি আছে মামা? ওখানে ওই 10-12 ফ্যামিলি আছে, মানে বাঙালি ফ্যামিলি। হ্যাঁ বাঙালি, রাঁচিও আছে। হ্যাঁ, তো আমরা যাচ্ছি মামা সম্পর্ক, মানে গোমস্তা দাদার নিজের ভাগ্নে। তো ভাগ্নে, তোমার নাম? আমার নাম যাদব সমাদ্দার। তো আমরা দুজনেই আর কি আজকে এই জগন্নাথ ডেরার দিকে যাচ্ছি। ওইখানেও কয়েক ফ্যামিলি আছে, আমরা একটু তাদের সঙ্গে সাক্ষাৎকার করব এবং ওনারা কোথা থেকে এসেছিলেন, কবে এসেছিলেন, সেই সমস্ত ব্যাপারেও আমরা জানবো। তাহলে দেখতে থাকবেন, আমাদের সঙ্গেও থাকবেন। জগন্নাথ ডেরার যেতে কত সময় লাগবে? ওই মোটামুটি 40 মিনিট লাগবে। 40 মিনিট? হ্যাঁ, মানে বাইকে? বাইকে। তো রাস্তা এরকমই পাকা থাকবে? হ্যাঁ, রাস্তা পাকা। তো ওই জগন্নাথ ডেরা যেরকম এই মানে রামনগর, এখানে তো বললে যে এই 1.5 মাস 2 মাস হচ্ছে বাস সার্ভিস দিয়েছে না, আগে সেরকম ইয়ে ছিল না, বা বাসের লোক জসা করতো? বাস সার্ভিস ছিল, হ্যাঁ, কিন্তু ওই দিকে ভিতরে ঢুকতো না। ভিতরে ঢুকতো না, মানে এই জায়গাটা, এই গ্রামটা ঢুকেছে। এই রাস্তাটা আনকমপ্লিট ছিল। হ্যাঁ, তো এই রাস্তাটা হবার পরে পুরো একদম গ্রামের সব জায়গা দিয়ে রিং রোড একদম। এই যে এই রাস্তাটা, হ্যাঁ, এই রাস্তাটা আমাদের যে সি বিচ রামনগর, হ্যাঁ, ওখানেও যাওয়া যায়, ওখানেও কানেক্টেড, মানে মেন রোডের সঙ্গে কানেক্টেড দুই দিক থেকে। হ্যাঁ। এই সুবিধাটা হয়ে গেছে, এখন বাস একদিক থেকে ঢুকলে আরেক দিক থেকে বেরিয়ে যায়। এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের গ্রামে। তো এই যে ভাগ্নে, এই ভাগ্নে গত এই রামনগর পঞ্চায়েতের ওয়ার্ড সমিতির মেম্বার ছিল, প্রধান ছিলেন স্বপন বিশ্বাস, উনি ছিলেন আমার সঙ্গে। হ্যাঁ, আর জেলা পরিষদ ছিলেন সুবোধ মণ্ডল। হ্যাঁ, আমাদের সবাই আমরা মিলে এবং গ্রামবাসীর সহযোগিতায় প্রধানমন্ত্রী হ্যাঁ, আমাদের বিজেপি সরকার আসার পরে হ্যাঁ, নরেন্দ্র মোদী উনি মানে প্রধানমন্ত্রী সড়ক নির্মাণ যোজনায় এই গ্রামগঞ্জের সমস্ত যে রিমোট এরিয়া, এই সমস্ত এলাকার রাস্তাঘাটও যাতে হয় তার জন্য একটা পদক্ষেপ নিয়েছে, এবং সেই যে যোজনা, এই যে প্রধানমন্ত্রী আমাদের তারই ফলাফল, তার ফলাফল এগুলো। তো খুব ভালো লাগছে যে আগের যে পিছিয়ে পড়া যে গ্রামগুলো, আসলে গ্রামের উন্নতি তো রাস্তাঘাট না, রাস্তাঘাট যদি না হয় তাহলে গ্রামের কোনো উন্নতি হবে না। এই যে রাস্তাঘাটগুলো নিয়ে অনেক আমরা দুশ্চিন্তায় ছিলাম গ্রামবাসী অনেক দিন থেকে। এই যে সেটেলমেন্টের পরে এত বছর, 1959 এর সেটেলমেন্ট, তখন থেকে কিন্তু এই রাস্তাঘাটের সমস্যা, মানে পঞ্চায়েতের পর পঞ্চায়েত হয়, 5 বছরের তো মেয়াদ, তা মানে হতো না। আর ওই যে ব্রিজটা, যেখানে ওই বাসটা যেখান থেকে ঘোরালো, এসটিএর বাসটা, ওই ব্রিজটা ছিল একটা বড় স্বপ্ন। মানে অনেক বছর ছোটবেলা থেকে আমরা দেখতাম যে প্রতি বছর খালি মেজারমেন্ট হতো, ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট বা সরকারি যারাই আছে, তা আমরা প্রত্যেক 5 বছরে আমরা ভাবতাম যে এই বছর মনে হবে, কিন্তু যে হতো না। তো আলটিমেটলি আমাদের সময়, আমাদের সৌভাগ্য যে আমাদের এইখানে আন্দামান নিকোবরে চিফ সেক্রেটারি শ্রী অনিন্দ্য মজুমদার এসেছিলেন। হ্যাঁ, উনি ছিলেন। তা ওনার সঙ্গে, আর আমাদের রামনগরটা তখন আমাদের যখন টাইম পিরিয়ড ছিল, আমরা যখন দায়িত্বে ছিলাম, তা তখন উনি চিফ সেক্রেটারি ছিলেন, এবং ওনার সঙ্গে আমরা এই রামনগরের ব্যাপারে আলোচনা করি। আমি এবং আমাদের প্রধান শ্রী স্বপন বিশ্বাস মহাশয়, আমরা দুইজনই যাই এজ এ পিআরআই রামনগর থেকে। আর ওনার সঙ্গে এই ব্রিজের ব্যাপারে কথা বলা হয়, এবং উনি তখনই সম্মতি দেন যে, এবং আমাদের কথা দিয়েছিলেন যে উনি থাকতে থাকতে এটা করিয়ে দেবেন। তো এটা কিন্তু সিআরএফ ফান্ড দিয়ে করানো হয়েছে, 1.5 কোটি টাকার একটা ব্রিজ। মানে এটা আমাদের একদম, আমার এখনো সত্যি আমার মাঝে মধ্যে মনে হয় স্বপ্ন। হ্যাঁ, এটা মেন রোড। হ্যাঁ, মেন রোডে ঢুকেছি আমরা। বলতে চাই, মানে আমরা যখন ছিলাম দায়িত্বে, তখন এই আমাদের আন্দামানে বিজেপি গভর্নমেন্ট তো আমাদের গত ইলেকশনে, গত 5 বছর কংগ্রেস পার্টির এমপি ছিলেন এখানে।
তো তখন কিছু হয়নি, কিন্তু আমাদের একটা আশা ছিল, যেহেতু কেন্দ্রে আমাদের বিজেপি গভর্নমেন্ট রয়েছে এবং আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীর উপর তো ভারতবর্ষের সমগ্র নাগরিকের, সমস্ত জায়গার নাগরিকের অনেক বিশ্বাস এবং ভরসা। তা আমার কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার, আমাদের আন্দামানে একটাই এমপি একমাত্র, সেই এমপি ও মেম্বার অফ পার্লামেন্ট, উনি আন্দামানে বিজেপির হলেই এই সমস্ত রাস্তাগুলো সব বাস্তবায়িত হবে। তা তখন প্ল্যানে নেওয়া হয় এবং আমরা জনগণকে সবাইকে বুঝিয়ে আমরা বলি, একটা পঞ্চায়েতের মাধ্যমে একটা প্ল্যানে কোনো কাজকর্ম চড়াতে গেলে তাহলে একটা গ্রাম সভা করতে হয়, গ্রামবাসী সবার সম্মতি নিতে হয়। সেই সমস্ত কিছু করে আমাদের প্রধানমন্ত্রীর উপরে ভরসা করে আমরা এই রাস্তাগুলো প্ল্যানে দিয়েছিলাম এবং সেটা এখন আজকে এই পঞ্চায়েতের সময় এগুলো বাস্তবায়িত হয়েছে। এই বর্তমান পঞ্চায়েত আমাদের প্রধান শ্রী নিপুণ দাস মহকর্মী যারা পিআরআইরা আছেন, তারা অনেক সহযোগিতা দিয়েছেন এতে, এবং তারাও চেষ্টা করেছে যাতে এই কাজটা হয়। কারণ আমাদের দেখুন, আমরা এই রিমোট এরিয়া আমাদের গ্রাম, আর আমি মনে করি আমাদের এই সমস্ত পঞ্চায়েত এলাকায় আমরা এই পার্টি তো আছে, দেখলে আমরা কি করি যে আমাদের উদ্দেশ্য থাকে যে কাজটা যাতে হয়, আমাদের উন্নয়ন করা সম্ভব কিভাবে হবে। তা আমাদের এখনো প্রধান নির্দলীয় ছিলেন, মানে ইলেকশন কন্ডাক্ট করেছিলেন নির্দলীয়, তা পরে অনেক ভোটে জিতেছেন, জেতার পরে উনিও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়। শ্রী বিষ্ণুপদ রায় মহাশয়, ওনার প্রচেষ্টা এবং আমাদের প্রধানমন্ত্রীর আশীর্বাদে এই কাজটা সম্পন্ন হয়। এবং এখনো গ্রামের অনেক বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা অনেক সময় বলেন আমাদের যে এই রাস্তা দেখলে, এই যে বাস একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে পুরো গ্রামটা কভার করে বেরিয়ে যায়, এটা অনেকের এখনো মানে বিশ্বাস হয় না যে এটা স্বপ্ন দেখছি না তো। হ্যাঁ, একদম। তো এর জন্য আমি বিশেষভাবে আমাদের সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে, পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা সারা জীবন, আর সত্যি মামা, আমি যখনই এই নতুন রাস্তা যেটা প্রধানমন্ত্রী সড়ক নির্মাণ যোজনার মাধ্যমে হয়েছে, ওই রাস্তায় পা রাখলেই আমার প্রধানমন্ত্রীর কথা মনে পড়ে। হ্যাঁ, একদম একদম। আর এখানে আন্দামানের প্রশাসনও আমাদের অনেক সহযোগিতা দেয় সব সময়। আন্দামানে আমি দেখেছি মামা যে এই যে টিআরআই আমরা যারা সোশ্যাল ওয়ার্কার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে, যদি মানে আমার প্রেজেন্টেশন যত ডিপার্টমেন্ট আছে সেখানে আমার যে এক্সপিরিয়েন্স 5 বছরের, তাতে আমি দেখেছি যে আমি একজন টিআরআই হিসেবে আমার প্রেজেন্টেশন যদি সঠিকভাবে আমি দিতে পারি এবং আমি যদি ন্যায্য দাবি করতে পারি, তাহলে সবাই কাজ করে। এটা আমি একদম 100% শিওর। আমি দেখেছি অনেকে বলতো যে এখানে সরকারি মানে অফিসারদের রাজ, কোনো নেতাদের কোনো কথা শোনে না, কিন্তু আমি দেখেছি 5 বছর যে না, কথা শোনে, কিন্তু সেটা ঠিক করে বুঝিয়ে বলতে হবে, কারণ যুক্তিপূর্ণ হতে হবে। আর কারণ মানুষ বেশিরভাগ, অনেকে আমরা দেখেছি যে কথা যুক্তি অযুক্তি সেটা না বুঝেই কথা বলে, এবার সেইভাবে বললে তো হবে না। যেটা আমার এক্সপিরিয়েন্স, আমি দেখেছি সব অফিসাররা, পিডব্লিউডি হোক, ইলেকট্রিক ডিপার্টমেন্ট হোক, যত ডিপার্টমেন্ট আছে, এডুকেশন যা কিছু আছে, সমস্ত কিছু খুব ভালো কাজ করে, কিন্তু তাদের যুক্তিসঙ্গত সেই দাবি দাবাগুলো করতে হবে। আমরা তো অনেক প্ল্যান, তো এই যে এখন যে বর্তমান পঞ্চায়েত আছে, আমরা সবাই একসঙ্গে, দেখুন এবার আমরা গত পঞ্চায়েতে ছিলাম, আমাদের চিন্তা ভাবনা এই ধরনের যে এরা বর্তমান যে পঞ্চায়েত আছে তাদের সঙ্গে যেন কোনো রেশারেশি মানে রাখা যাবে, কারণ এখানে কোনো পার্টি পলিটিক্স, আমাদের সবারই উদ্দেশ্য আছে গ্রামের উন্নয়ন। তা এবছর যেহেতু ইলেকশনে মতামত দিয়েছে, ওনাকে আশীর্বাদ করেছে, উনি প্রধান হয়েছে। আমরা এক্স পিআরআই যারা আছি, আমি তো সবাইকে সবসময় বলি যে গ্রামের উন্নয়নমূলক কাজকর্মে সবাই আমাদের বর্তমান যে পঞ্চায়েতের সদস্যগণ আছে তাদের সাথ দেওয়া উচিত। আমরা যেহেতু 5 বছরের এক্সপিরিয়েন্স আমাদের আগে আছে, আমরা যতটুকু জানি সে সমস্ত কিছু আমাদের ভাই যে নিপুণ প্রধান, ওকেও বলা উচিত। আর শুধু আমি নয়, আমি মনে করি যে গ্রামের সমস্ত এক্স পিআরআই যারা আছে তাদের সবার কর্তব্য এটা, কারণ আমাদের আলটিমেটলি সবার উদ্দেশ্য যে গ্রামের উন্নয়ন হোক। একদম একদম, ছোট ছোট গ্রাম মিলিয়েই তো একটা দেশ, এটা একটা। আর মোদিজিকে তো আমি ভগবান সমতুল্য মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং আমি সবাই আমাদের যে যুবক ভাই বোনেরা যারা আছে, আমি সবাইকে সব সময় বলি। আর এটা দেখুন, যদি কেউ একটু সঠিকভাবে দেশের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে যদি ভাবে, তাহলে মোদিজির ব্যাপারে ভুল বলতেই পারবেন, আমার বিশ্বাস। আর যদি আমার দেশের ব্যাপারে কোনো, যদি শুধুমাত্র আমি আমার নিজের পরিবার নিয়েই ভাবনা, দেশের ব্যাপারে কোনো আমার ভাবনা নেই, তাহলে আমরা উল্টো পাল্টা কথা বলতে পারি, কিন্তু সেই ভাবনা প্রত্যেকটা নাগরিকের থাকা উচিত, ঠিক নয়? যে আমরা গ্রামের নাগরিক হিসেবে, যেমন আমাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা পরিবার আছে, আবার আমাদের দেশটাও একটা আমাদের পরিবার, আর দেশের সমস্ত নাগরিক আমরা এক পরিবারের। এটা আমার মনে হয় এটা করা উচিত।
তাই আমি আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতাগণ যারা আছেন অনেক আমি ধন্যবাদ জানাই। আমাদের অনেক উন্নতি হয়েছে গ্রামের ওনাদের আশীর্বাদে। প্রাইভেট বাস যেটা আমাদের গ্রামে যায় ওই যে আসছে সামনে থেকে। এই যে পজিটিভ চিন্তাধারা, হ্যাঁ, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। না সেটাই তো দুর্ভাগ্য। পজিটিভ চিন্তাধারা রয়েছে, হ্যাঁ এরকম চিন্তাধারা সবার মধ্যে থেকে যায়, হ্যাঁ, তাহলে গ্রাম উন্নতি হতে বেশি দিন না। একদম একদম। আর ভারতবর্ষই একটা এমন জায়গা যেখানে সব ধর্মের মানুষ আমরা মিলেমিশে একসঙ্গে থাকতে পারি। এটা একটা বড় জিনিস, এটা সমগ্র বিশ্বে একটা মেসেজ আমাদের ভারতবর্ষের দ্বারা। বাস সার্ভিসটা কতদূর, কত সময় পর পর দেয়? আমাদের টোটাল ওই 8-9টি ট্রিপ বাস এখানে ঢোকে। এবার আমাদের রামনগরে দেখুন, রামনগরে জনসংখ্যা খুবই কম। আমাদের আন্দামানের মধ্যে সব থেকে ছোট পঞ্চায়েত। এখানে ওই 1200 জনসংখ্যা রেজিস্টার্ড, মানে আমরা যখন আমাদের সময় ছিল, এখন একটু বেশি হয়েছে, ধরুন তাও 2500-3000 হবে। তা প্রত্যেকটা পঞ্চায়েতে কিন্তু সেই গ্রামের জনসংখ্যা কত তার উপরে সেই তুলনায় কিন্তু ফান্ড দেওয়া হয়। এটা কিন্তু একটা বড় জিনিস, অনেক মানুষ জানে না এই সমস্ত জিনিসগুলো। যেমন আমাদের রামনগরে আগে নেট ফেট 4G ছিল না, এখন 4G আছে মোটামুটি। আমাদের খুব ভালোই চলে আমাদের নেট। তো আমরা কিন্তু ইন্টারনেটে সমস্ত খবরাখবর দেশ দুনিয়ার ঘরে বসে বসে জানতে পারি। তা আমি বাইরের কথা বলছি না, কিন্তু অন্তত আমাদের দেশের যা পরিস্থিতি এখন বর্তমানে কি কি হচ্ছে, কি সবকিছু তো মানুষের দেখা উচিত। কিন্তু মনে হয় আমার যে সবাই দেখে না। কারণ আমার বিশ্বাস যে কেউ যদি খবর ঠিক করে একজন ভারতের যে কোনো অঞ্চলের যে কোনো রিমোট এরিয়া বা যেখানকার হোক, যদি নিয়মিত খবর দেখে, তাহলে সেই ব্যক্তিকে আলাদা করে কোনো কিছু আর বলতে হবে না, এটা আমার মনে হয়। কারণ সব কিছু নিজে থেকেই জেনে নেওয়া যায়। এই যে কালীঘাটে ঢুকে গেছি আমরা। হ্যাঁ, আমাদের পাশের গ্রামের পঞ্চায়েত কালীঘাট, সেখানে তার এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেলাম। আমরা ওই মোটামুটি 10 কিলোমিটার, আমাদের ঘর থেকে 12 কিলোমিটার। ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, আর অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ, আমিও তো মানে আপনার মাধ্যমে আমিও মানে কিছু কথা বলতে পারলাম। পথ চলতে চলতে অনেক কিছুই জানতে পারলাম। এবার ঢুকে পড়লো জগন্নাথডেরা রাস্তায়। জগন্নাথডেরা গ্রামটা খুবই পিছিয়ে পড়া একটা গ্রাম ছিল, যেখানে রাস্তাঘাট মোটেই ছিল না। আর বর্তমানে এই সমস্ত জায়গা রাস্তাঘাট হয়ে গেছে। একটা সময় নৌকায় করে যেতে হতো, কুমিরের ভীষণ ভয় ছিল। এইটা আগে 6টা ফ্যামিলি মনে হয়, মানে ইয়ে ছিল, আমি সঠিক বলতে পারবো না, কিন্তু কথা ভাষা মানে শব্দতে যা বোঝা যায়, মানে আগে যখন সেটেলমেন্ট দেওয়া হয়েছিল তখন এই অনেক এই যে সমস্ত এলাকা যে কটা ফ্যামিলি সেটেলমেন্ট করা হয়েছিল সেই হিসাবে নামকরণও করা হয়েছিল, পৌরাণিক নাম সেগুলো অনেক পুরনো। যেমন আমাদের গ্রামে একটা জায়গা আছে 4 ফ্যামিলি, সেখানে ওই রাঁচি সমুদায়ের যারা আছে ওনাদের সেটেলমেন্ট করা হয়েছিল, এবং 4টে ফ্যামিলি ওখানে অ্যালটমেন্ট করা হয়। এখন সেখান থেকে তাদের ছেলে হয়ে অনেকগুলো বেশি হয়ে গেছে। তো এখানেও ঠিক তেমন 6টা ফ্যামিলি হয়তো, মানে আমার মনে হয়, এটার ব্যাপারে আমি এক না, যেহেতু আমার পঞ্চায়েতের বাইরে এটা। তা এখানে হ্যাঁ, এখানে 3 ট্রিপ বাস ডেলি যায়, 3 ট্রিপ। মানে এটা নতুন শুরু হয়েছে গত বছর থেকে। এখন তো অনেক এই কালীঘাট পঞ্চায়েতের মধ্যে এটা তো অনেক লোক, আমি একদম অ্যাকুরেট, তো অনেক আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। রাস্তা তো শহর এলাকায় এত সুন্দর না, সত্যি কথা একদম। আর গত বছর হয়েছে মানে কি, এটা আগের থেকে কি থাকতো, মানে কাঁচা রাস্তা ছিল, আগে একদম পাহাড় ছিল, জঙ্গল। তাই বিজেপি গভর্নমেন্ট আসার পরে এই কালীঘাটের পঞ্চায়েতেরও যারা সদস্যরা আছে এটা কিন্তু প্রধানমন্ত্রী সড়ক নির্মাণ যোজনার মধ্যে না। তাহলে এটা এমপি ল্যাড হ্যাঁ, এমপি ল্যাড না সিআরএফ এর মনে হয়। তাহলে আমরা জগন্নাথের ওইখান থেকে কত কিলোমিটার ভিতরে যাব? কোন জায়গা দিয়ে? ওই যে ওই জাংশন দিয়ে যেখানে মন্দির ছিল। আচ্ছা,
হ্যাঁ ওইখান থেকে এটা মনে হয় ওই 12-13 কিলোমিটার হবে। আবার ভিতরে ঢোকো? না এই যে ওই যে যেখান থেকে আমরা ঢুকলাম রাস্তা, তাই এই রামনগরের তার মানে ওইখান থেকে রামনগর যতটুক, হ্যাঁ হ্যাঁ জগন্নাথেরা ততটুক। একদম কালীঘাট থেকে রামনগর, কালীঘাট একটা বাজার স্টেশন। কালীঘাট থেকে মানে এরা এদের যত কেনাকাটি বাজারঘাট সব কালীঘাটে আসবে। কালীঘাটে হ্যাঁ এরা আগে ডিঙিতে মানে যাতায়াত করে। তাই হ্যাঁ এটা ডুঙি পথ রয়েছে। হ্যাঁ ডিঙিতে ওই যে আগে যেখান থেকে ওই যে কালীঘাটে হ্যাঁ ওই জেটিটা রয়েছে। হ্যাঁ ওই এর পিছনে। হ্যাঁ ডিঙিরও ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগে আমার ডিঙিতে যাতায়াত করে। এখন ডুঙির যে রাস্তা ফাস্তা সব বন্ধ এখন। বন্ধ তো নাই, এমনি মানে যে চলে মানে পরে তো আবার এদিকে একটা ভালো সুযোগ পাওয়া গেছে, সবার গাড়ি টাড়ি হয়ে গেছে, বাগ বাগিচা আছে। হ্যাঁ সবাই নিজেদের ছোট ছোট গাড়ি, বাইক হ্যাঁ তারপরে 4 হুইলার এসব নিয়ে নিয়েছে। তা জগন্নাথের মেইন উৎস কি? ওই আমাদের চাষবাস, বাগান। চাষবাস। হ্যাঁ ওই আমাদের রামনগরের মতন। হ্যাঁ সুপারি, বেশিরভাগ অঞ্চলই এই একই ধরনের সুপারি। পাতলা পাতলা বাড়ি দেখা যায়। এই যে সুপারি বাগান, এখানের মেইন জীবিকা হলো সুপারি বাগান। প্রথমে সবজি ছিল, হ্যাঁ এখানে সব ফুলকপি, কমলা লেবু এইসবেরই চাষবাস চলতো। এখন সব বাগান করে দিয়েছে, কারণ আগের মতো লোকজনেরা কষ্ট করতে চাচ্ছে না মানে পারে না আর কি। তো আগেকার এক সময় ভীষণভাবে কষ্ট করতো, এখন আর সেই কষ্টটা নিজেদের শরীরেও পেরে ওঠে না। তার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে ওরা সব বাগান করে দিচ্ছে। আর সবার বাড়িতে একটা দুটো করে গাড়ি, 2 হুইলার 4 হুইলার। শুনি হবে। আমিও বেশি আসি না তো, মানে জায়গা ঠিক চিনি না কোন বাড়ি কোন বাড়ি। আমরা যাচ্ছি একজন ঠাকুমার বাড়িতে। আর আসলে আমরা যে কাকুর সন্ধানে এসেছিলাম, উনি গেছেন ডিগলিপুরে বেড়াতে, 2 দিন পরে আসবে। এই জন্য আমরা অন্য একজন ঠাকুমার বাড়িতে যাচ্ছি। ওই যে গাছে কলা পেকে রয়েছে, কিন্তু খাওয়ার লোক নেই। খাওয়ার লোক প্লাস বিক্রিরও কোনো হয়ে নেই। গাছে হয় এমনি পড়ে মজে যায় না। তো গ্রামের ভিতরে পৌঁছে গেলে তো মনে হয় যেন ভালো জায়গা। তখন মেন রোড বা ইসের কথা চিন্তা করে তখন একটু লাগে না। ঠাকুমা নমস্কার। 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 ভালো আছেন? হ্যাঁ আছি ভালো, বাকি আমার ভালো থাকা যায়। আপনার নাম কি? আমার নাম সরলা মন্ডল। বাবার নাম? বাবার নাম গঙ্গাচরণ তালুকদার। মানে আইছি কেন আইছি ওটারে রায়ত লাগবে, সবাই আইসে চলিয়া ওই জন্য। এইখানে কত বছর? জগন্নাথ ডালায় কত বছর? এই নে কত বছর হয়েছে, ও ভাই আমার মনে তো নেই। ঠাকুমার বয়সের ভারে অনেক কিছু ভুলেই গেছে। তো আমরা বড় ছেলের সঙ্গে কথা বলবো।